আসসালামু আলাইকুম এইচএসসি 27 ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। আইসিটির আজকের এই প্রথম ক্লাসে আমি হাজির হয়েছি। ইমরানুল ইসলাম, আমার নাম ইমরানুল ইসলাম, এখানেও লেখা আছে ইমরানুল ইসলাম। তো আমি ইনশাআল্লাহ তোমাদের আইসিটি শুরু করছি আজকে। ইনশাআল্লাহ আমি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ আমি শেষ করব আইসিটি ক্লাস তোমাদেরকে। তোমরা জয়েন হয়ে গেলে আমরা ক্লাস স্টার্ট করে ফেলবো ইনশাআল্লাহ। দেখি কে কে জয়েন করছো বা হয়েছো। ওকে, সো কয়েকজন স্টার্ট মানে জয়েন হয়ে গিয়েছো। লেটস সি। ওকে, সো আমার এখানে সাউন্ড ক্লিয়ার, ক্যামেরা ক্লিয়ার, অল থিংস আর ক্লিয়ার, বাট let me know from your end that all these things are clear enough or not. Just let me know in the comment section as fast as possible. Eva Akhtar, Tastama Mesohel, Humia, Humaira, মেহেদি মৌ, সামিয়া জাহান, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আলিয়া ইসলাম, তাবাসসুম মাহবুব, বিনতে রায়হান, কাশফিয়া রহমান ও সৈকত হোসেন, সামিয়া তাবাসসুম, হাসান, আরাফাত, সুকেশ মণ্ডল, সিজান, তাবাসসুম, মাহিয়া, ছাড়া যারা মানে সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, সো আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে আইসিটি, হ্যাঁ, এবং এই যে দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটাকে ইংরেজিতে বলা হয় ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ইনফরমেশন মানে তথ্য, অ্যান্ড ও কমিউনিকেশন মানে যোগাযোগ, টেকনোলজি মানে প্রযুক্তি। সো সংক্ষেপে আইসিটি বলে, হ্যাঁ। সো এই সাবজেক্টটা আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ওকে, এবং আজকে আমরা পড়বো সংখ্যা পদ্ধতি। এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 3.1। চ্যাপ্টার 3, এই চ্যাপ্টার 3 দুইটা ভাগ আছে, একটা হচ্ছে 3.1 আর একটা হচ্ছে 3.2। আজকে যেটা সংখ্যা পদ্ধতি আমরা শিখবো এটা হচ্ছে 3.1, হ্যাঁ, এটা 3.1। 3.2 আমরা শুরু করব 3.1 শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি নামাজ পড়তে টাইম লাগছে স্পেশাল। ওকে, ওয়ালাইকুম আসসালাম যারা সবাই যারা যারা সালাম দিয়েছো। আর এস এ ফায়াজ, অবশ্যই ইউ left a very good comment in the comment section. We'll of course consider your comment inshallah ta'ala. Okay, so I think all these things are clear enough. So the first thing you should carry, or you should be in a position that you have to have a khata and a pen. একটা খাতা লাগবে, একটা পেন নেবা, হ্যাঁ। সো তোমরা দুইটা জিনিস করবা, একটা খাতা এবং একটা কলম নিয়ে বসবা এবং একটা আলাদা খাতা বানাবা। কি করবা, একটা আলাদা খাতা বানাবা, ওই খাতাতে শুধুমাত্র আইসিটিটা লিখবা, ওই খাতাতে শুধুমাত্র আইসিটিটা লিখবা ইনশাআল্লাহ, হ্যাঁ। আমি দেখতে পাচ্ছি 53 people are already joined in this class. So জাস্ট তোমাকে কোনো কমেন্টস করতে হবে না, তোমাকে কি করতে হবে, তোমাকে খাতা এবং কলম নিয়ে বসতে হবে। আমি আবার বলছি, তোমাকে কোনো কমেন্টস করতে হবে না, তোমাকে অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসতে হবে। দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ। ইউ ডোন্ট নিড টু লিভ ইউর কমেন্ট ইন দি কমেন্ট সেকশন, ইউ ডোন্ট নিড। অ্যান্ড যদি কেউ তোমরা মানে আজাইরা কোনো কমেন্ট করো, আই উইল রিমুভ ইউ ফ্রম দিস গ্রুপ and you will never be able to do class in our course. Okay, দ্বিতীয় অধ্যায় না পড়ে কি সবই পড়বো, হ্যাঁ, একটা একটা করে সবই আমরা শেষ করবো। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো খাতা কলম নিয়ে বসো, এবং আমি আবার বলছি স্ট্রিক্টলি প্রহিবিটেড, স্ট্রিক্টলি প্রহিবিটেড কি, তোমাকে কোনো কমেন্ট করবা না, কোনো কমেন্ট করবা না, কমেন্ট করবা না, কোনো কমেন্ট করবা না। এবং আমি একটা টপিক পড়াবো, পড়ানোর পর আমি আস্ক করব তোমাকে যে তুমি বুঝতে পেরেছো কিনা, তখন তুমি বলবা হ্যাঁ বুঝতে পেরেছি অথবা বুঝতে পারি নাই। এই দুইটা কমেন্ট ছাড়া অন্য কোনো কমেন্ট করবা না।
এবং আমি যখন কমেন্ট করতে বলবো ঠিক তখন কমেন্ট করবা, যখন কমেন্ট করতে বলবো না তখন করবা না। দ্যাটস এনাফ, দ্যাটস আ পলিসি অফ মাই ক্লাস। ওকে, লেটস গেট স্টার্টেড উইথ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। ওকে, এবং আমি ফার্স্টে বলে নিচ্ছি, তোমরা এখানে 69 পিপল জয়েন্ট আছো। হ্যাঁ, সো তোমার এই টপিক থেকে একটা সিকিউ 100% কমেন্ট আসবে ইনশাল্লাহ। এই টপিক থেকে কি কি? সংখ্যা পদ্ধতি, একটা সৃজনশীল, একটা সিকিউ 100% তুমি কমন পাবা। একটা সিকিউতে কত নাম্বার বলো? 10 মার্কস। একটা সিকিউতে কত মার্কস? 10 মার্কস। এবং এখান থেকে মিনিমাম গেল তুমি 3-4টা এমসিকিউ পাবা, 3 or 4 এমসিকিউ মিনিমাম হলো ধরো এমসিকিউ পাবা। সো ওভারঅল আমরা যদি বলি 13 to 14 মার্কস মানে তুমি হচ্ছে এই চ্যাপ্টারটা পড়ার মাধ্যমে তুমি পেতে পারো। 13 to 14 মার্কস এই চ্যাপ্টারটা পড়ার মাধ্যমে তুমি পেতে পারো। এবং এই চ্যাপ্টারের উপর আমি ইনশাল্লাহ 6টা ক্লাস দিব, এবং একটা এমসিকিউ ক্লাস, একটা সিকিউ ক্লাস, মানে টোটাল 8টা ক্লাসের মতো হবে এই সংখ্যা পদ্ধতির উপর। এবং তুমি যে ক্লাসটা করছো, যে পারো না পারো ডাজেন্ট ম্যাটার, তুমি যদি 8টা ক্লাস ভালো মতো পড়ো তাহলে তুমি ইনশাল্লাহ এই যে 13 to 14 মার্কস বা যত মার্কসে আসুক না কেন, তুমি ওভারঅল যত মার্কস আসুক না কেন সবগুলা মার্কস তুমি ক্যারি করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, আমি আবার বলছি, মানে তোমাকে ফুললি কনসেন্ট্রেট করতে হবে ইন দিস ক্লাস, নট ইন দি কমেন্ট সেকশন। ইফ ইউ ডু কনসেন্ট্রেট in the comment section, I will fire you. That means I will remove you from this class. Okay, so the first thing is সংখ্যা আবিষ্কারের ইতিহাস। ওকে, এটা খুবই মজার একটা বিষয়। এটা তোমাদের মানে এখান থেকে সাধারণত কোনো কোয়েশ্চেন আসে না, বাট কেন আমরা জানবো? কারণ এই টপিকটা জানা উচিত আমাদের। কেন জানা উচিত? কারণ আমরা কি পড়তেছি? সংখ্যা পদ্ধতি নিয়ে পড়তেছি। এখন সংখ্যা কেমনে আসলো, এই যে 0, 1, 2, 3 এগুলো কি আগের যুগে ছিল না, তো এটা কেমনে আসলো এটা আমরা জানবো। সো দেখো ভাই, সর্বপ্রথম মানব ইতিহাসের শুরুতে কি ধরো ক্যালকুলেটর বা কম্পিউটার বা ফোন, ল্যাপটপ এগুলো ছিল না। তখন মানুষ কি করতো? আঙুলের মাধ্যমে, হাতের মাধ্যমে গণনা করতো। এই যে এখানে দেখতে পাচ্ছ, আঙুলের মাধ্যমে, হাতের মাধ্যমে গণনা করতো। অর্থাৎ 1, 2, 3, 4, 5 এইভাবে হাতের আঙুল 5টা, এই হাতের আঙুল 5টা, আমাদের পায়ের আঙুল 5টা, আরেক পায়ের আঙুল 5টা, টোটাল ধরো 20টা আঙুল ছিল। এগুলা দিয়ে তারা হচ্ছে গণনা করতো। কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম? এখানে তো 5টা আঙুল, এখানে 5টা আঙুল, তারা মানে 5টা 10-এর বেশি যখন তারা গণনা করতে যেত তখন একটা প্যাচ লাগা যেত। এরপর কি আবিষ্কার হলো? এই প্যাচ লাগাটা যাতে না লাগে এই কারণে পরবর্তীতে আবিষ্কার হলো এই যে তোমার ট্যালিচ সংখ্যা, এটাকে কি বলা হয়? ট্যালিচ চিহ্ন। এই যে তোমরা কিন্তু এগুলো সবাই জানো, ছোট ক্লাসে তোমরা পড়েছো, ক্লাস 5, 6, 7, 8, 9, 10 এগুলো পড়েছো তোমরা, ট্যালি চিহ্ন। অর্থাৎ এরকম একটা দাগ দিত। এই একটা দাগ মানে হচ্ছে 1, এই 2টা দাগ মানে হচ্ছে 2, 3টা দাগ মানে 3, 4টা দাগ মানে 4, এরকম 5টা দাগ মানে 5। এইভাবে তারা ট্যালি চিহ্নের মাধ্যমে গণনা করতো। এখন তাদের কাছে কি খাতা কলম ছিল না। তাহলে এই চিহ্নগুলো তারা কোথায় দিত? এই চিহ্নগুলো তারা তাদের যেখানে তারা বসবাস করতো, যে গুহায় বা পাহাড়ে তারা বসবাস করত, সেখানে তারা একটা দাগ কেটে কেটে তারা হিসাব নিকাশ করতো। বুঝতে পারছো? এখন এখানে একটা প্রবলেম হয়ে গেছে। এখন এরকম দাগ কাটতে কাটতে কাটতে, ধরো এটা একটা রুম, এই রুমের ভিতরে আমি দাগ দিতে 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 পুরো রুমটা ভরে গেছে। এরপরে কি হবে? এরপর কি আর দাগ দেওয়া যাবে না। এই যে এখানে একটা ব্যারিয়ার্স আছে বা একটা সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার কারণে এই যে টালি চিহ্নের মাধ্যমে গণনা করা হয়, এই গণনা পদ্ধতিটা বাতিল হয়ে গেল। তারপর কি আসলো? তারপর আসলে হচ্ছে মিশরীয় বা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি। এই ওয়ার্ডটা সবাই মনে রাখবা, হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি, মিশরীয় বা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি। এই টপিকটা অবশ্যই তোমাদের মাথার ভিতরে সেট করে রাখতে হবে, এই নামটা, মিশরীয় বা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি। এইখান থেকে দেখা গিয়েছে বিগত বছরে এমসিকিউ কোয়েশ্চেন আসছিল। হায়ারোগ্লিফিক্স এই শব্দটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন এসেছিল। ঠিক আছে? সো এটা কি করে? হ্যাঁ, এই মিশরীয় বা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতিতে এই যে এই একটা দাগ মানে 1, 2টা দাগ মানে 2, 3টা দাগ মানে 3, এরকম বুঝাইতো। এভাবে 9 মানে 9টা দাগ মানে 9 এরকম বুঝাইতো। আর 10 বলতে বুঝাইতো হচ্ছে এরকম উল্টা n। 10 বলতে কি উল্টা ইউ, সরি, এটা কি উল্টা ইউ মানে হচ্ছে 10। এই উল্টা ইউ ইউজ করা মানে কি বোঝায়? 10 বোঝায়। এই যে দেখো এখানে দেখাইছি
তার মানে এই মিশরীয় বা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতিতে এই উল্টা ইউ লেখা মানে হচ্ছে এটা দিয়ে বুঝাইতো হচ্ছে 10, এটা দিয়ে কি বুঝাইতো 10, এটা দিয়ে কি বুঝাইতো 10। তার মানে এরকম বিভিন্ন চিহ্নের মাধ্যমে তারা বিভিন্ন বা প্রতীকের মাধ্যমে তারা বিভিন্ন সংখ্যাকে প্রকাশ করতো। যেমন এই যে এরকম একটা চিহ্নকে বুঝাইতো হচ্ছে 100, পরে ফুলের চিহ্ন দিয়ে তারা বুঝাইতো 1000, হ্যাঁ। এরপর হচ্ছে তোমার এরকম আঙুলের চিহ্ন দিয়ে বুঝাইতো 10,000, এরকম ব্যাঙের চিহ্ন দিয়ে বুঝাইতো 1,00,000। বুঝতে পারছো? অর্থাৎ মিশরীয় বা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতিতে তারা কি করলো, বিভিন্ন এরকম প্রতীক ইউজ করলো। এই প্রতীকগুলো দেখেই তারা বুঝে যেত ধরো এরকম একটা প্রতীক কোথাও আছে, এর মানে হচ্ছে বোঝাচ্ছে 1000, হ্যাঁ। এরকম করে তারা হিসাব নিকাশের কাজগুলো করতো। বুঝতে পারছো? তো এখানে একটা প্রবলেম হয়ে গেল। কি প্রবলেম? এখানে তাদের এরকম বিভিন্ন প্রতীকগুলো মাথায় রাখতে হচ্ছে। এতগুলা প্রতীক মাথায় রাখা একটু কষ্টকর বিষয়, হ্যাঁ। যেমন এই যে 1,00,000, 10,00,000 বোঝায় এরকম একটা মানুষের চিহ্ন দিয়ে, এগুলা মানে মাথায় রাখা একটু কষ্টকর, তাই না? রাইট? যেহেতু এগুলা মাথায় রাখা একটু কষ্টকর, এই কারণে এই সংখ্যা বা হিসাব নিকাশ করার পদ্ধতিটা হচ্ছে বাতিল হয়ে গেল। এগুলো কি হিসাব নিকাশ করার পদ্ধতিটা বাতিল হয়ে পরবর্তীতে আবিষ্কার হলো রোমান সংখ্যা। এটা আমরা সবাই চিনি। রোমান সংখ্যাটা কি আমরা সবাই চিনি। আলহামদুলিল্লাহ। ভয়েস শোনা যাচ্ছে না? ইটস আ ভেরি big issues on your phone or on your device, okay? So just check your device connection. হ্যাঁ, আমার এখানে স্পষ্ট সাউন্ড শোনা যাচ্ছে। আমি আবার বলছি, রোমান সংখ্যা। রোমান সংখ্যা আমরা সবাই চিনি। রোমান সংখ্যা কেমন? এই যে এরকম, এটা মানে হচ্ছে 1 বোঝায়, এটা মানে হচ্ছে 2 বোঝায়, এটা মানে হচ্ছে 3 বোঝায়, এটা মানে হচ্ছে 4 বোঝায়, এটা মানে হচ্ছে 5 বোঝায়, এটা মানে 6 বোঝায়, এটা মানে 7 বোঝায়, হ্যাঁ, এটা মানে 8 বোঝায়, এটা মানে 9 বোঝায়, এটা মানে 10 বোঝায়, হ্যাঁ, এটা মানে 11 বোঝায়। এরকম ভাবে রোমান সংখ্যা ইউজ করা শুরু করলো, হ্যাঁ। এটা কেমন একটা সময়, আনুমানিক 3400 বছর আগে এই রোমান সংখ্যার আবিষ্কার হয়। এটা আনুমানিক, এটা এক এক বইতে এক এক রকম দেখাবে। সো এটা নিয়ে তোমার কোনো পেরেশানি হওয়ার কিছু নেই, হ্যাঁ। তুমি জাস্ট এটা মাথায় রাখো যে কোনটার পরে কি আসলো। এখন এই যে রোমান সংখ্যা আসার ফলে হিসাব নিকাশ করা অনেক সহজ হয়ে গেল। কারণ এই যে এইভাবে করে করে যত বড় সংখ্যায় হিসাব করা হোক না কেন তারা করতে পারে। তবে এখানে একটু প্রবলেম আছে যে এগুলা করা একটু ডিফিকাল্ট। এই কারণে পরবর্তীতে আবিষ্কার হল, আচ্ছা আচ্ছা, এরপরে আবিষ্কার হয়েছে শূন্য, হ্যাঁ। এখন আমরা একটু জাস্ট রিক্যাপ করে নিই, আমরা কি কি দেখলাম বলতো। ফার্স্টে আমরা দেখলাম, দেখো ফার্স্টে আমরা দেখলাম হাতে গণনা, তারপর ট্যালি সংখ্যা, হায়ারোগ্লিফিক্স, রোমান সংখ্যা, হ্যাঁ। আমি আবার জাস্ট একটা ইতিহাসটা আমরা সংক্ষেপে আবার জেনে নিই। দেখো ইতিহাসটা আমরা আবার সংক্ষেপে জেনে নিই কি হয়েছে। হ্যাঁ, সংখ্যা বিষয় ফার্স্টে মানুষজন হাতে গণনা করতো। হাতে গণনা করতে করতে তারা দেখলো যে হাতের সংখ্যা মানে হাতে হচ্ছে আঙুলের সংখ্যা 10টা। মানে 10টার পরে যখন তার হিসাব করতে যায় তখন একটু প্যাচ লাগা যায়। এই কারণে এই হাতে গণনা করাটা বাদ হয়ে গেল। তখন তারপর মানুষজন ট্যালি সংখ্যার মাধ্যমে হচ্ছে তারা গণনা করলো। কিভাবে? ওই যে তারা ঘরের মধ্যে বা তারা যেখানে অবস্থান করতো গুহায় বা পাহাড়ে, সেখানে তারা এরকম দাগ কেটে 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 তারা হিসাব নিকাশ করতো। তো একটা সময় দেখা গেল দাগ কাটতে কাটতে পুরা তারা যেখানে বসবাস করে সেখানে ভরে গেছে দাগ দিয়ে। ফলে কি হলো, এটা বাদ হয়ে পরবর্তীতে আবিষ্কার হলো হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি। এটা আবিষ্কার হয়েছে মিশরে। এই কারণে এটা বলা হয় হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিতে এরকম বিভিন্ন চিহ্ন, যেমন এই চিহ্ন দ্বারা বোঝায় 10, এই চিহ্ন দ্বারা বোঝায় 100, হ্যাঁ, একটা ফুলের চিহ্ন দিয়ে বোঝায় হচ্ছে 1000, হ্যাঁ। এরকম এরকম ভাবে তারা বিভিন্ন চিহ্নের মাধ্যমে, ব্যাঙের চিহ্ন দিয়ে বোঝায় 10,000, এরকম বিভিন্ন চিহ্নের মাধ্যমে তারা বিভিন্ন জিনিসকে হচ্ছে মানে সংখ্যা প্রকাশ করত। বাট এইখানে একটু সমস্যা দেখা দিল। কি সমস্যা? এই যে এত এত চিহ্ন সবাই মনে রাখতে পারে না, কোন চিহ্ন দিয়ে কি বোঝাচ্ছে এটা তাদের মনে থাকে না। এই কারণে পরবর্তীতে এইটা বাদ হয়ে গেল। পরবর্তীতে আবিষ্কার হলো রোমান সংখ্যা। এই রোমান সংখ্যার ভেতরে মানে মানে গণনা করা অনেক সহজ হয়ে গেল। এইভাবে 1, এভাবে 2, এভাবে 3 রোমান সংখ্যা তোমরা সবাই চিনো। এভাবে রোমান সংখ্যার মাধ্যমে গণনা করা হইতো, হ্যাঁ। এরপর আবিষ্কার হলো হচ্ছে তোমার শূন্য আবিষ্কার হলো। এই শূন্য আবিষ্কারের মাধ্যমে এই যে আমরা বর্তমানে যে হিসাব করি 0, 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ, 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত এই অঙ্কগুলো দিয়ে, 0 থেকে 9 পর্যন্ত এই অঙ্কগুলো দিয়ে তুমি দুনিয়ার যে কোনো সংখ্যায় লিখতে পারবা। তুমি 10,000 কোটি লিখবা, এই 0 থেকে 9 পর্যন্ত এই অঙ্কগুলো ব্যবহার করে তুমি লিখতে পারবা। এটা আবিষ্কার হয়েছে কোথায়? ভারতে, হ্যাঁ। আনুমানিক 400 বছর আগে। আনুমানিক কি 400 বছর? তখন এই যে আমরা বাংলাদেশ এই ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিলাম, অর্থাৎ আমরা বলতে পারি
আমাদের জাতের লোকেরাই এই শূন্য আবিষ্কার করে, এবং এই শূন্য আবিষ্কার করার মাধ্যমে আমাদের হিসাব নিকাশটা এতটা সহজ হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা জাস্ট একটু কমেন্টে জানাও যে ভাইয়া আমি বুঝতে পারছি যে মানুষ প্রথমে হাতে গণনা করত, এরপর তারা হচ্ছে হাতে গণনাটায় কিছু সীমাবদ্ধতার কারণে তারা ট্যালি চিহ্নের মাধ্যমে গণনা করত। ট্যালি চিহ্নের কিছু সীমাবদ্ধতার কারণে তারা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতির মাধ্যমে তারা গণনা করত। হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতির কিছু সীমাবদ্ধতার কারণে রোমান সংখ্যার মাধ্যমে গণনা করত। এরপর আবিষ্কার হলো শূন্য, এর আবিষ্কার হলো মানে 0 থেকে 9। এইটা আবিষ্কার হওয়ার ফলে এই যে বর্তমানে আমরা ক্যালকুলেটর, কম্পিউটার, মোবাইল ফোন, যে কোনো ডিভাইসের মাধ্যমে আমরা গণনা করতে পারতেছি খুব সহজে, বা হাতে কলমে যেভাবে গণনা করি। কেন সহজ ছিল? এই যে শূন্য আবিষ্কারের মাধ্যমে। এটা আবিষ্কার হয়েছিল ভারতে আনুমানিক 400 বছর, এটা এখনো শিওর না, এটা একটা ইতিহাসবিদরা বলছে আনুমানিক 400 বছর আগে। হ্যাঁ, বুঝতে পারছো? আই থিঙ্ক বুঝতে পেরেছো। হ্যাঁ, এই যে এখানে আমি দেখতে পাচ্ছি নুসরাত, এরপর সামিয়া, এরপর হচ্ছে মেহেদি, প্রণয়, তিশা, সালে, আরো অনেকে, হ্যাঁ আরো অনেকে কমেন্ট করছে। ওকে, তো এখন হচ্ছে আমরা মেইন পড়ায় চলে যাচ্ছি। এখন তোমাদের খাতা কলম নিয়ে বসতে হবে। এখন তোমাদেরকে অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসতে হবে। এটা ফার্স্টে তোমাদেরকে খাতা কলমের মধ্যে লিখে নিতে হবে। খাতার মধ্যে কলমের মাধ্যমে লিখবা এখন, ঠিক আছে? এখন একদম ফুল স্পিডে পড়তে হবে, ফুল অ্যাটেনশন, ফুল কনসেন্ট্রেশন, ফুল মনোযোগ। কোথায় থাকবে? এখন এইখানে থাকবে। এইখান থেকে তোমার প্রশ্ন আসবে ইনশাআল্লাহ তাআলা। ধরো এটা তোমার ক নাম্বারে আসতে পারে, অর্থাৎ 1 নাম্বারে এনশিওর করতে পারবা যদি তুমি এটা মনোযোগ সহকারে দেখো, মনোযোগ সহকারে মাথার মধ্যে গেঁথে নিতে পারো। তোমাকে এটা মুখস্থ করতে হবে না, তুমি এই ক্লাসের মাধ্যমে এটা তোমার মাথার মধ্যে গেঁথে নিতে পারবা। ঠিক আছে? হ্যাঁ, বইয়ে দেওয়া 2500 বছর, এটা বিভিন্ন এক এক বইতে এক এক রকম দেখবা। হ্যাঁ, সো এটা কখনোই এমসিকিউ বা কোনো কিছুতে আসবে না, সো এটা নিয়ে মাথা ব্যথার কোনো দরকার নাই। ঠিক আছে? ওকে, সো সংখ্যা পদ্ধতি কি? এটা তোমাদের ক নাম্বারে আসতে পারে, মানে সৃজনশীলের কতে আসতে পারে। কতে আসলে কত নাম্বার? 1 নাম্বারে এনশিওর করতে পারবা জাস্ট 1 মিনিটের মাধ্যমে, জাস্ট 1 মিনিটের মাধ্যমে। ঠিক আছে, দেখো বিভিন্ন সাংকেতিক চিহ্ন, কিছুক্ষণ আগে কিন্তু আমরা কিছু চিহ্ন দেখছি। এই যে দেখো, এই যেরকম উল্টা ইউ, এটা দ্বারা বোঝায় 10, তাই না? এরকম, তারপরে এই যে এরকম একটা চিহ্ন দেখছি, এটা দ্বারা বোঝায় 100। এটা হচ্ছে মিশরীয় বা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি। এরকম আমরা চিহ্ন দেখেছি। এই যে এরকম কিছু চিহ্ন অথবা প্রতীক, প্রতীক কি হইতে পারে? যেমন যে ব্যাঙের একটা প্রতীক ছিল, ব্যাঙ, বা মানুষের আঙ্গুল ছিল, এগুলো এক একটা প্রতীক আমরা বলতে পারি, এরকম প্রতীক। বা অঙ্ক, অঙ্ক কি হইতে পারে? যেমন এই যে 0, 1, 5, 6, এগুলো এক একটা অঙ্ক। হ্যাঁ, তার মানে এরকম বিভিন্ন সাংকেতিক চিহ্ন অথবা প্রতীক, ব্যাঙের প্রতীক, ছাতার প্রতীক, মানুষের প্রতীক, অথবা অঙ্ক 0, 1, 2, 3, 4, 5, এগুলো অঙ্ক। এই যে এগুলা ব্যবহার করে, এগুলা কি, এই যে এগুলা কি করে ব্যবহার করে সংখ্যা প্রকাশের পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ তুমি এগুলা ব্যবহার করে যদি কোন একটা সংখ্যাকে প্রকাশ করো, ওটাই সংখ্যা পদ্ধতি। দ্যাটস ইট, এত ইজি। সো তোমরা জাস্ট খাতায় লিখে নাও, লিখা হয়ে গেলে কমেন্টে বলো যে ভাই সংখ্যা পদ্ধতি কি, এটা আমার খাতার মধ্যে লেখা হয়ে গেছে। সায়েন্সের সাবজেক্ট আমাদের এই কোর্সে নেই ভাই। তোমরা আরো বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে লেখা আছে, নো ম্যাটার, তুমি যেটা ইচ্ছা লিখতে পারো, বাট আমি তোমাকে এইভাবে শিখাচ্ছি, তুমি এইভাবে চাইলে লিখতে পারো, না চাইলে না লিখতে পারো, ইটস আপ টু ইউ। বাট তুমি এটা লিখে দিলে 1 নাম্বার পাবা, 1-1। হ্যাঁ, ঠিক আছে? বিভিন্ন সাংকেতিক চিহ্ন, প্রতীক বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা প্রকাশের পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। ঠিক আছে? আমি আবার বলছি ভাই, তুমি যদি, আমি এই চ্যাপ্টারের উপর ইনশাল্লাহ টোটাল 8টা ক্লাস দেবো, এবং এই 8টা ক্লাস করলে তুমি একটা সৃজনশীল 100% কমন পাবা, এবং তুমি 10-এ 10 পাবা যদি তুমি ক্লাসগুলো মনোযোগ সহকারে করো, এবং আমি যেভাবে বলি সেভাবে তুমি পড়ো, সেভাবে তুমি বাড়ির কাজ করো, সেভাবে তুমি হোমওয়ার্ক করো, সেভাবে তুমি প্র্যাকটিস করো। একটা সৃজনশীল কমন পাবা এবং ওইটাতে 10-এ 10 পাবা। এবং এখান থেকে যে এমসিকিউ আসবে, সে এমসিকিউ যে কয়টায় আসুক, 3টা, 4টা, 5টা, যে কয়টায় আসুক, সবগুলাই তুমি ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবে, এবং সবগুলাতে ফুল মার্কস পাবা যদি তুমি 8টা ক্লাস প্রপারলি করো, ফার্স্ট টু লাস্ট। এবং আমি যেভাবে বলি সেভাবে তুমি বাড়ির কাজ করো, সেভাবে তুমি প্র্যাকটিস করো ইনশাল্লাহ। যে আমি বললাম এটা লিখে নিতে, যে ডান লেখা শেষ, ওকে, তাহলে আমি পরবর্তী টপিকটাতে চলে যাচ্ছি। হ্যাঁ,
দেখো আমরা তাহলে শিখলাম সংখ্যা পদ্ধতি কি, এরপর বেস বা ভিত্তি কি, এইটাও তোমার ক নাম্বারে আসতে পারে। কোথায়? ক নাম্বারে আসতে পারে। ক নাম্বারে আসলে কত নাম্বার? 1 নাম্বারে ইনশিওর করতে পারবা। সো অ্যাটেনশন, কনসেন্ট্রেশন, মনোযোগ কোথায়? এখন এইখানে, এবং খাতার মধ্যে লিখতে হবে। ঠিক আছে? অবশ্যই অবশ্যই খাতায় লিখ। যে বলবা যে ভাইয়া স্লাইড কোথায়, তারে এখান থেকে কিক মারা হবে। যে বলবা ভাই স্লাইড কোথায়, স্লাইডটা দেন, তারে কিক মারা হবে। কারণ আমি ক্লাসে সুন্দর করে টাইম দিচ্ছি যে ভাই তুমি লিখে নাও, লিখে নাও। তুমি না লিখলে খবর আছে, না লিখলে খবর আছে। আমি আবার বলতেছি, যে লিখবা না তারে এখান থেকে রিমুভ করে দেওয়া হবে। তুমি আর কখনোই ক্লাস করতে পারবে না। অবশ্যই ইউ শুড রাইট ইন ইউর খাতা, ইন ইউর অরিজিনাল খাতা। ওকে? তোমার পরীক্ষার খাতায় তোমাকে লিখতে হবে। তুমি স্লাইড জমা দিয়ে দিলে পরীক্ষাতে নাম্বার পাবা না। ইউ শুড রাইট ইন ইউর এক্সাম। সো তোমাকে এখন বাসাতেও আগে লিখতে হবে, আগে বাসায় প্র্যাকটিস করতে হবে। ওকে? তাহলে ভিত্তি, বেস বা ভিত্তি, এটা ক নাম্বারে আসতে পারে? 1 নাম্বার তুমি এনশিওর করতে পারবা। হ্যাঁ, বেস বা ভিত্তি কাকে বলে? দেখো, কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীককে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। এটা আমি খুব সহজে তোমাকে বোঝাই। তোমরা বাইনারির নাম শুনছো, দেখো তোমরা কি শুনছো? বাইনারি। বাইনারিতে কি কি থাকে? 0 এবং 1 থাকে, তাই না? 0 এবং 1 থাকে। তার মানে বাইনারিতে 0 এবং 1 ছাড়া আর কিছু আছে দুনিয়াতে? নাই। তার মানে এখানে টোটাল কয়টা অঙ্ক আছে বলো তো? এটা একটু কমেন্টে জানাও যে বাইনারিতে কয়টা অঙ্ক আছে। 0 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, তাহলে এখানে কয়টা অঙ্ক আছে বলো তো? এখানে কয়টা অঙ্ক আছে? 0 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, তাহলে এখানে কয়টা অঙ্ক আছে বলো? কয়টা অঙ্ক আছে বলো? তাড়াতাড়ি কমেন্ট করো ভাইয়ারা। তুমি ক্লাস করলে তোমার জিতা, তুমি ক্লাস না করলে এটা তোমার ব্যর্থতা। ঠিক আছে? 2টা অঙ্ক আছে। এই যে তোমরা সঠিক উত্তর দিচ্ছ, তোমরা বলছো 2টা। হ্যাঁ, এখানে 2টা অঙ্ক আছে। কয়টা? 2টা অঙ্ক আছে। তাহলে এই যে এখানে যেহেতু 2টা অঙ্ক আছে, এই কারণে বেস বা ভিত্তি হচ্ছে 2। এই বাইনারির বেস বা ভিত্তি হচ্ছে 2। বেস বা ভিত্তি হচ্ছে 2। কেন? কারণ এখানে 2টা অঙ্ক আছে। কেন? কারণ এখানে 2টা অঙ্ক আছে, এই কারণে বেস বা ভিত্তি হচ্ছে 2। কেন? এই যে দেখো, এখানে তুমি একটু খেয়াল করে দেখবা, কোন সংখ্যা পদ্ধতিতে, এই যে বাইনারি একটা সংখ্যা পদ্ধতি, মানে এই সংখ্যা পদ্ধতিতে কি আছে? ব্যবহৃত মোট অঙ্ক। এখানে 2টা অঙ্কই ব্যবহার হয়, আর কোন অঙ্ক ব্যবহার হয় না। যেহেতু এখানে 2টা অঙ্কই ব্যবহার হয়, তার মানে ব্যবহৃত মোট অঙ্ক কয়টা? মোট অঙ্ক কয়টা? 2টা। ব্যবহৃত মোট অঙ্ক কয়টা? 2টা। বা প্রতীক, এগুলারে আমরা প্রতীকও বলতে পারি। যেমন ওই যে মিশরীয় বা হায়ারোগ্লিফিক্সের প্রতীক ছিল, ওগুলো হচ্ছে প্রতীক। ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস বলে। তার মানে এই যে 2টাই হচ্ছে এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। বুঝতে পারছো বেস বা ভিত্তি কাকে বলে? এটা যদি তুমি পরীক্ষা খাতায় লিখে দিয়ে আসতে পারো, ইনশাল্লাহ তুমি 1 পাবা। ইনশাল্লাহ তুমি 1 পাবা। সো এটাও তুমি তোমার খাতার মধ্যে লিখে জাস্ট কমেন্টে জানায় দাও যে ভাই ডান, লিখা হয়ে গেছে। এবং বোঝাটা খুব ইজি, আমি আবার বুঝাই দিচ্ছি। বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1 ছাড়া আর কিছুই ব্যবহার হয় না। তো এইখানে যে বলা আছে কোন সংখ্যা পদ্ধতিতে, এটা একটা সংখ্যা পদ্ধতি, ব্যবহৃত মোট অঙ্ক, এখানে মোট 2টা অঙ্ক ব্যবহার হয়েছে, এই কারণে এটার বেস বা ভিত্তি হচ্ছে 2। তার মানে মোট অঙ্ক বা প্রতীককে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস বলে। এটা তুমি লিখে দিলে 1 পাবা। এটা তোমার সৃজনশীলের ক নাম্বারে আসতে পারে, এবং তুমি 1 পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং লিখাও হয়ে গিয়েছে আশা করছি। তাহলে আমরা 2টা জিনিস জানলাম, একটা সংখ্যা পদ্ধতি কি, এরপর জানলাম ভিত্তি বা বেস কি। ভিত্তি এটা বাংলাতে বলে, বেস এটা ইংরেজিতে বলে। হ্যাঁ, জিনিস একই, জাস্ট একটা ইংরেজিতে বলে, একটা বাংলাতে বলে। ভিত্তি হচ্ছে বাংলা। ডান, ওকে, ঠিক আছে। এরপর দেখো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, এটাও তোমরা অবশ্যই লিখতে হবে। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, এটা একটু অ্যাটেনশন দাও। দেখো, প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি 2 প্রকার। তার মানে আমি আবার বলছি, প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি 2 প্রকার। যদি এটা তোমার এমসিকিউতে আসে, যদি এটা তোমার এমসিকিউতে আসে, তাহলে তুমি উত্তর দিবা 2 প্রকার। কি আসে এমসিকিউতে? যদি বলা হয় প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কত প্রকার, তাহলে অ্যান্সার কি হবে? 2 প্রকার। আমি আবার বলছি, প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কত প্রকার? 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। হ্যাঁ, কি কি? একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটা তোমরা একটু লিখে নাও। এটা 3.1 চ্যাপ্টার 3.1। হ্যাঁ, সংখ্যা পদ্ধতি। আমি আবার বলছি, প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি 2 প্রকার। হ্যাঁ, তোমরা অনেকে ভাবতে পারো যে ভাইয়া সংখ্যা পদ্ধতি তো 4 প্রকার, আপনি 2 প্রকার কেন বলতেছেন? Why? Because
4 প্রকারও আছে, 4 প্রকারটা আমরা একটু পরে শিখবো, বাট এখন আমরা যেটা শিখতেছি এটা হচ্ছে প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি 2 প্রকার। হ্যাঁ, এটা যদি তোমরা মাথায় না রাখো তাহলে তোমরা পারবা না। একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, তোমরা এই যে খাতার মধ্যে লিখতেছো এটা কিন্তু আমি দেখবো, যে যে লিখবা না আমি কিন্তু নোট করে রাখবো। আমি আমার যে কি বলে গুগল শিট আছে, গুগল শিটের মধ্যে আমি নোট করে রাখবো নামগুলা, যে কে 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 লিখতেছো, কে কে লিখতেছো না, এটা আমি নোট করে রাখবো। এবং যারা লিখবা না আমি নিজের দায়িত্ব নিয়ে তোমাদেরকে গ্রুপ থেকে বাইর করে দেবো, আমি নিজে দায়িত্ব নিয়ে গ্রুপ থেকে বাইর করে দেবো। এখানে মাত্র 119 জন ক্লাস করতেছো, বাট এখানে ভর্তি হয়েছে 300 জনের মতো। তো বাকিরা কোথায়? বাকিদেরকে আমি খুঁজে 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 বের করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, যারা ক্লাস করবা না তাদের খবর আছে। হ্যাঁ, তোমরা ক্লাস করবা না, তোমরা কোর্সে ভর্তি তারপর চিল্লা করো যে ভাইয়া আমি কেন পারি না, এটা হবে না। তুমি ক্লাস করবা, অবশ্যই তুমি পারবা। ঠিক আছে, পজিশনাল নন পজিশনাল আশা করি লিখা ডান। ওকে, এখন যাচ্ছি আমরা। তাহলে এই যে দুইটা ছিল, একটা পজিশনাল আর একটা নন পজিশনাল, তাই না? এখন আমরা পজিশনাল সংখ্যা, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, এটা এখন আমরা শিখবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা কি শিখবো? নন পজিশন। এইটাও যদি আসে, এটা কতে আসতে পারে, কতে আসতে পারে, কি আসতে পারে বলতে পারে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? ঠিক আছে, এটা তোমার পরীক্ষা প্রশ্নে আসতে পারে। তাহলে উত্তরটা কি হবে? এইটা হবে। আমি তোমাকে এটা এমন ভাবে বুঝাই দিব তুমি জীবনে ভুলবা না। আমি তোমাকে এমন ভাবে বুঝাই দিব তুমি জীবনে ভুলবা না। দেখো, নন, নন এটা একটা ইংরেজি শব্দ। নন মানে কি? না বোঝায়। নন দ্বারা কি বোঝায়? না, না। নন দ্বারা কি বোঝায়? না বোঝায়। আর পজিশনাল মানে কি? অবস্থানগত। যে আমরা বলি না এই তোর পজিশন তো ভালো না, মানে কি তোর অবস্থান ভালো না। আরে তোর অমুকের পজিশন তো তেমন একটা ভালো না, আরে ও তো এবার ফেল মারছে, ওর পজিশন তো ভালো না, এইভাবে বলি না। তার মানে কি? তার অবস্থানটা বোঝায়। আমরা কি বুঝাই? অবস্থান। তার মানে পজিশনাল বলতে কি বুঝায়? অবস্থান, অবস্থান। তার মানে অবস্থান না, এটা আবার কি? নন পজিশনাল মানে অবস্থান না, এটা কি আসলে? দেখো আমি তোমাকে বুঝাই দিতেছি। যে সংখ্যা পদ্ধতি, যে এটা কিন্তু একটা সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল কি একটা সংখ্যা পদ্ধতি। এর আগের স্লাইডে আমরা দেখছিলাম যে প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি 2 প্রকার। তার মানে নন পজিশনাল একটা সংখ্যা পদ্ধতি। তার মানে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অঙ্কগুলোর অবস্থান পরিবর্তনের কারণে, দেখো সংখ্যার অঙ্কগুলোর অবস্থান পরিবর্তনের কারণে মানের পরিবর্তন হয় না। দেখো এই যে দেখো, অবস্থান পরিবর্তনের কারণে মানের পরিবর্তন হয় না। এই যে নন পজিশনাল কি বলছি? না পজিশনাল মানে কি? অবস্থান। মানে অবস্থান পরিবর্তনের কারণে মানের পরিবর্তন হয় না। আবার বলতেছি, অবস্থান পরিবর্তনের কারণে মানের পরিবর্তন হয় না, ওটাই হচ্ছে নন পজিশনাল। জিনিসটা কি আসলে ভাই? অবস্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন, জিনিসটা কি? এটা তো বুঝলাম না ভাই, জিনিসটা তো বুঝলাম না। এই যে দেখো আমি তোমারে বুঝাই দিই। দেখো এই যে মিশরীয় বা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতিতে এই যে এরকম উল্টা এন, এটা দ্বারা বোঝায় 10, এটা দ্বারা কি বোঝায় 10। আবার এরকম একটা চিহ্ন ছিল, এটা দ্বারা বোঝায় হচ্ছে 100, এটা দ্বারা কি বোঝায় 100। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করবো, তোমরা কমেন্টে জানাবে এখন। হ্যাঁ, অন্য কোনো কমেন্ট করবে না। কি প্রশ্ন? দেখো এই যে এরকম, এরকম এবং এরকম। হ্যাঁ, আর এই যে এটা একটু ঘুরায় দিলাম। হ্যাঁ, এরকম আর এরকম। হ্যাঁ, এখন দেখো আমি আগে বুঝাই, তারপর তোমার প্রশ্নটা করবো। দেখো এইখানে এই উল্টা ইউ, এটা মানে কত? 10, রাইট? আর এই যে চিহ্ন, এটা মানে কত? 100। তার মানে এইখানে, এইখানে উল্টা ইউ এটা মানে কি? 10। এইখানে যে এই চিহ্নটা, এই যে বলছিলাম এই চিহ্নটা মানে হচ্ছে 100। এখন আমি এই চিহ্নটা ছিল শেষে, কোথায় ছিল ভাই? শেষে। এই চিহ্নটা কোথায় ছিল? শেষে। আর এই চিহ্নটা কোথায় ছিল? শুরুতে। এই চিহ্নটা কোথায়? শুরুতে। এখন এই শুরুর চিহ্নটা আমি শেষে নিয়ে আসলাম। দেখো এটা এখন কোথায় আছে? শেষে। এটা এখন কোথায় আছে? শেষে। আবার এই শেষের চিহ্নটা আমি শুরুতে নিয়ে আসলাম, এটা কোথায় আছে এখন? শুরুতে। দেখো এটা এখন কোথায় আছে? শুরুতে। এখন তুমি বলো, এখন তুমি বলো যে এই যে আমি অবস্থানটা পরিবর্তন করে দিলাম, এটার অবস্থান ছিল শুরুতে, এই অবস্থানটা শুরু থেকে আমি শেষে নিয়ে গেলাম। আরে এটার অবস্থানটা ছিল শেষে, এটার অবস্থানটা শেষ থেকে আমি শুরুতে নিয়ে আসলাম। এটার ফলে এটার মানের কি পরিবর্তন হয়েছে? অর্থাৎ এইখানে উল্টা ইউ, এটার মান ছিল 10, এই এই 10টা কি এখানে
অবস্থান পরিবর্তনের কারণে এটার মানটা কি 10 আছে নাকি নাই, এটা উত্তরে বলো যে ভাই হ্যাঁ 10 আছে নাকি নাই বলো। এটার অবস্থানটা আমি পরিবর্তন করে দেওয়ার ফলে এটার মানটা কি পরিবর্তন হয়েছে কি হয় নাই, পরিবর্তন হয়েছে কি হয় না, এটার অবস্থানটা আমি পরিবর্তন করে দিয়েছি, এটার ফলে এটার মানের পরিবর্তন হয়েছে নাকি হয় নাই এটা বলো কমেন্টে। হ্যাঁ না, নো চেঞ্জ, হয় নাই, তাহলে এটার মান এই 100ই আছে এবং এটার মান সেই 10ই আছে, কিন্তু এটার অবস্থান পরিবর্তন হয়েছে ঠিকই, মানের কোনো পরিবর্তন হয় নাই। এই কারণে এটাকে বলা হয় একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এভাবে অবস্থান পরিবর্তন হইলে মানের পরিবর্তন হয় না, এটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন তোমরা এটা লিখবা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, এটা লিখা হয়েছে কিনা এটা জাস্ট কমেন্টে জানাবা, এবং বুঝছো কিনা কমেন্টে জানাবা। লিখা হইলে বুঝা হইলে বলবা যে ভাইয়া টান, লিখা শেষ বুঝা শেষ, ঠিক আছে। আবার বলি যে অবস্থান পরিবর্তন করে দিছি, এরপরেও এটার এটার ইটা চেঞ্জ হয় নাই, কি চেঞ্জ হয় নাই, এটার মানটা চেঞ্জ হয় নাই, তার মানে যে অবস্থান পরিবর্তনের কারণে মানের পরিবর্তন হয় না, এই অবস্থান পরিবর্তন করে দিছি মানের পরিবর্তন হয় নাই, এটাই হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। এখন তোমরা খাতার মধ্যে এটা লিখবা ভাইয়ারা, হ্যাঁ খাতার মধ্যে লিখবা, এটা ক নাম্বারে আসতে পারে, আমি আবার বলছি এটা কোথায় আসতে পারে, ক নাম্বারে, সৃজনশীলের ক নাম্বারে আসতে পারে, এটা লিখে দিলে 1 নাম্বার তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে বুঝছি, লিখা শেষ। ওকে, এরপর দেখো, এরপর হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা শিখবো কি পজিশনাল সংখ্যা পদ্ধতি, এখন আমরা শিখবো পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল মানে কি অবস্থান, অবস্থান। দেখো নন পজিশনাল মানে কি অবস্থান পরিবর্তন হইলে মানের পরিবর্তন হয় না, আর পজিশনাল মানে হচ্ছে অবস্থান পরিবর্তন হইলে মানের পরিবর্তন হয়। তার মানে নন পজিশনালের ঠিক উল্টাটাই হচ্ছে পজিশনাল, বা পজিশনালের ঠিক উল্টাটাই হচ্ছে নন পজিশনাল, বুঝতে পারছো। নন পজিশনালের ঠিক উল্টাটাই হচ্ছে পজিশনাল, পজিশনালের ঠিক উল্টাটাই হচ্ছে নন পজিশনাল, বুঝতে পারছো। এটা কি, এটা হচ্ছে অঙ্কগুলোর অবস্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন হয়ে যায়, মানের পরিবর্তন হয়, অবস্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন হয়, অবস্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন হয়, এই কারণে এটাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। এইভাবে যদি তুমি মনে রাখো, তোমার মাথার ভিতরে ঢুকায় রাখো, ইনশাআল্লাহ তোমার মাথা থেকে কখনোই বের হবে না, ইনশাআল্লাহ তোমার মাথা থেকে কখনো বের হবে না। সো এটাও তোমরা একটু কাইন্ডলি লিখে নাও ভাইয়ারা, এটা একটু কাইন্ডলি তোমরা লিখে নাও। হ্যাঁ, অবস্থান পরিবর্তনের কারণে মানের পরিবর্তন হয়। হ্যাঁ, এখন এটা আমি তোমাকে বাস্তবে উদাহরণ দিয়ে দেখাই দিতেছি। ধরো এই যে 1 2 3, এটা কত 123, তাই না? 1 2 3 এটা মানে কত 123। এখন আমি যদি এটা চেঞ্জ করে দিই, ধরো এই যে 3 আছে শেষে, 3টাকে আমি শুরুতে দিয়ে দিলাম, 2 আছে মাঝখানে, 2টাকে আমি শেষে দিয়ে দিলাম, এবং 1 আছে শুরুতে, 1টারে আমি মাঝখানে নিয়ে আসলাম, তাহলে দেখে তো মানের পরিবর্তন হয়েছে কিনা বলো তো তুমি। এখন এই যে 3টাকে পরিবর্তন করে দিয়ে আমি শুরুতে নিয়ে আসলাম, মানে অবস্থানটা পরিবর্তন করে দিলাম, আমরা কি শিখতেছি অবস্থান, এই যে অবস্থানটা আমি পরিবর্তন করে দিলাম। আবার 2-এর অবস্থান ছিল মাঝখানে, এটা আমি শেষে নিয়ে গেলাম, 1-এর অবস্থান ছিল শুরুতে, এটা আমি মাঝখানে নিয়ে গেলাম, দেখো মানের পরিবর্তন হয়েছে না। এখন তোমার কাছে আছে 312 টাকা, আমার কাছে আছে 123 টাকা, তুমি কি বলবা তোমার টাকা আর আমার টাকা সমান? কখনোই বলবা না, তার মানে মানের পরিবর্তন হয়ে গেছে। তার মানে কি হয়েছে ভাই, মানের পরিবর্তন। এটা দেখো আমরা আইসিটির ভাষায় শিখবো যে কিভাবে মানের পরিবর্তন। দেখো আমরা স্থানীয় মান ছোটকালে শিখছি, এটা হচ্ছে একক স্থানীয় মান, হ্যাঁ এটা হচ্ছে দশক স্থানীয় মান, এটা হচ্ছে শতক স্থানীয় মান, একক দশক শতক ও সহস্র, এগুলো আমরা শিখছি না, একক দশক শতক সহস্র, ওরকম একক স্থানীয় মান, দশক স্থানীয় মান, শতক স্থানীয় মান। যেমন একক স্থানীয় মান মানে কি, এটার মান হচ্ছে 1, দশক স্থানীয় মান মানে কি এটার মান হচ্ছে 10, শতক স্থানীয় মান কি এটার মান হচ্ছে 100। একক মানে কি 1, দশক মানে কি 10, শতক মানে হচ্ছে 100। আমি আবার বলছি, একক মানে 1, দশক মানে 10, শতক মানে 100, রাইট। এখন দেখো এখানে এই একক স্থানীয় মানে যে থাকবে তাকে এই সংখ্যা দ্বারা গুণ করে দিতে হবে, মানে একক স্থানীয় মানে কে আছে 3 আছে, কে আছে 3, মানে 3কে এটা দ্বারা গুণ করতে হবে। আচ্ছা এখানে বাংলা লিখে বলছি, আমি এখানে ইংলিশে লিখে দিই। হ্যাঁ, আবার দেখো দশক স্থানীয় মানে কি আছে 2 আছে,
সো 2 দ্বারা গুণ হবে। একক স্থান শতক স্থানীয় মানে কি আছে, 1 আছে, 1 দ্বারা গুণ হবে। বুঝতে পারছো এই জিনিসটা? এই জিনিসটা বুঝছো? আমি আবার বলি, 3 আছে একক স্থানীয় মানে এখানে 1 দ্বারা গুণ হয়েছে 3 গুণ 1। 2 আছে দশক স্থানীয় মানে এখানে 10 দ্বারা গুণ হয়েছে 2 গুণ 10। আবার 1 আছে শতক স্থানীয় মানে এখানে 1 দ্বারা 100 দ্বারা গুণ হয়েছে, যেহেতু শতকে এখানে 100 দ্বারা গুণ হয়েছে এবং এখানে ছিল 1 রে 100 দ্বারা গুণ হয়েছে। এখন এই 3 কে 1 দ্বারা গুণ করলে কত হয় 3, তারপর 10 গুণ 2 মানে 20, 100 গুণ 1 মানে 100ই, রাইট? এখন ওই যে আমরা চেঞ্জ করে দিলাম 3 1 2 করে দিলাম, হ্যাঁ, এখানে 3 1 2, এটা মানে 3 এর অবস্থানটা আমরা শুরুতে নিয়ে আসলাম, 1 এর অবস্থানটা আমরা মাঝখানে নিয়ে আসলাম, 2 এর অবস্থানটা শেষে নিয়ে আসলাম। তাহলে কি হয় দেখো, এখন 2 আছে কোথায়, একক স্থানীয়তে আছে। 2 আছে কত, একক স্থানীয় মানে। 1 আছে কোথায়, দশক স্থানীয় মানে। 3 আছে কোথায়, শতক স্থানীয় মানে, রাইট? তখন একক মানে কত, 1, দশক মানে হচ্ছে 10, শতক মানে হচ্ছে 100, রাইট? কত, 100। এখন আমরা কি করব, ওই যে গুণ করে দিব জাস্ট। তাহলে এই একক স্থানীয় মানে কাকে দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করব। দশক স্থানীয় মানে কাকে গুণ করব, এখানে 1 আছে এই কারণে 1 দ্বারা গুণ করব, ঠিক আছে? আমার এখানে শতক স্থানীয় মানে কি আছে, 3 আছে এই কারণে 3 দ্বারা গুণ করব। খুবই সিম্পল বিষয়, হ্যাঁ? এখন যদি আমরা গুণ করি তাহলে কি হয়, 2 গুণ 1 মানে 2, 10 গুণ 1 মানে 10, 100 গুণ 3 মানে 300। এখন তুমি খেয়াল করো ভাইয়া, এখন তুমি খেয়াল করো, 500 লিখছি, কোথাও 500 তো লিখি নেই, এগুলো আর কি মুছতে যায় এরকম। আচ্ছা এটা 100। এখন দেখো, এই দেখো 3 এইখানে ছিল একক স্থানীয় মানে, এখানে 3 এর মান ছিল 3। এই 3 এর অবস্থানটা আমি আবার বলছি, এই 3 এর অবস্থানটা শেষ থেকে, এই 3 এর অবস্থান কোথায় আছে, শেষে আছে। এই 3 এর অবস্থানটা আমি যখন শেষ থেকে শুরুতে নিয়ে আসছি, তখন দেখো এটার মান হয়ে গেছে 300। তার মানে এটার অবস্থান পরিবর্তন করে দিছি, মানেরও পরিবর্তন হয়ে গেছে। 3 এর অবস্থান ছিল শেষে, এটার মান ছিল 3, এই 3 এর অবস্থানটা আমি পরিবর্তন করে দিয়ে শুরুতে নিয়ে আসছি, এটার মান হয়ে গেছে 300। আবার বলছি, 3 এর অবস্থানটা ছিল শেষে, এইখানে এই 3 এর মানটা ছিল 3, 3 এর অবস্থানটা পরিবর্তন করে দিয়ে শুরুতে নিয়ে আসছি, এটার মান হয়ে গেল 300। তার মানে কি, অবস্থান পরিবর্তনের কারণে মানের পরিবর্তন হয়ে গেল, অবস্থান পরিবর্তনের কারণে মানের পরিবর্তন হয়ে গেল, এই কারণে এটাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। আবার দেখো, এই 2 এর অবস্থান ছিল মাঝখানে, তখন এটার মান ছিল 20, আর এই 2 এর অবস্থানটা মাঝখান থেকে পরিবর্তন করে আমরা শেষে নিয়ে গেলাম, তখন এটার মান হয়ে গেল 2। তার মানে এটার অবস্থান পরিবর্তনের কারণে মানের পরিবর্তন হয়ে গেল। তাহলে কি হয়ে গেল ভাই, অবস্থান পরিবর্তনের কারণে মানেরও পরিবর্তন হয়ে গেল। আবার তুমি চিন্তা করো, 1 এর ক্ষেত্রে, 1 এর অবস্থান ছিল যখন শুরুতে, তখন এটার মান ছিল 100, আর 1 কে যখন আমরা এটার অবস্থানটা পরিবর্তন করে দিলাম, মাঝখানে নিয়ে আসলাম, তখন এটা মান হয়ে গেল 10। তার মানে অবস্থান পরিবর্তনের ফলে মানের পরিবর্তন হয়ে গেল, এই কারণে এইটাকে আমরা বলবো পজিশনাল সংখ্যা পদ্ধতি। বুঝতে পারছো? ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পজিশনাল, নন পজিশনাল, এই দুইটা 100% বুঝে যাওয়ার কথা এবং মাথার মধ্যে গেঁথে যাওয়ার কথা। হ্যাঁ, পজিশনাল যে জিনিসটা এখন আমরা বুঝালাম, ওই জিনিসটা এখানে। এখন আমরা শিখবো রেডিক্স পয়েন্ট। এখন আমরা শিখবো কি, রেডিক্স পয়েন্ট। এটাও তোমার ক নাম্বারে আসতে পারে, বলতে পারে রেডিক্স পয়েন্ট কাকে বলে, তখন তুমি এইভাবে লিখবা। দেখো, সহজ বাংলায় সহজভাবে আমি তোমাকে বুঝাই দিতেছি, সহজ বাংলায় সহজভাবে আমি তোমাকে বুঝাই দিতেছি। দেখো, ওই যে আমরা ছোটকালে ই করতাম না, ধরো 123.75 এরকম লিখতাম, তাই না? এই যে আমি যে বললাম মুখে বলার সময় 123.75, এখানে যে মাঝখানে একটা ফুটা দিলাম, এই ফুটাটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এই ফুটাটাকে কি বলা হয়, রেডিক্স পয়েন্ট। হ্যাঁ, এটাকে আইসিটিতে ভাষায় বলা হয় রেডিক্স পয়েন্ট। আমি আবার বলছি, মাঝখানে যে একটা দশমিক দিলাম, এটাকে আমরা দশমিক বলবো না, এটাকে আমরা দশমিক বলবো না, এটাকে আমরা বলবো রেডিক্স পয়েন্ট, এটাকে আমরা বলবো রেডিক্স পয়েন্ট। অর্থাৎ 123 রেডিক্স পয়েন্ট 75, 123 রেডিক্স পয়েন্ট 75, ঠিক আছে? এটাকে আইসিটির ভাষায় বলা হয় রেডিক্স পয়েন্ট। এটাকে আইসিটির ভাষায় কি বলা হয়, রেডিক্স পয়েন্ট। দেখো,
যে চিহ্নের সাহায্যে, যে একটা চিহ্ন, একটা পয়েন্ট দিলাম না, এটাকে বলে চিহ্ন, এই চিহ্নের সাহায্যে একটি সংখ্যাকে ইন্টিজার ও ফ্র্যাকশন এই দুটি ভাগে ভাগ করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে। দেখো এই যে এই যে পয়েন্ট দেওয়ার কারণে এই অংশটাকে বলা হয় ইন্টিজার অংশ, এই অংশটাকে বলা হয় ইন্টিজার। ইন্টিজার মানে কি? পূর্ণাংশ। পূর্ণাংশ। ইন্টিজার মানে কি? পূর্ণাংশ। ইন্টিজার মানে কি? পূর্ণাংশ। পূর্ণাংশ মানে কি? যেটা সম্পূর্ণ অংশ। যেমন 123.75, এটা মানে কি? 123 টাকা যদি আমি বলি, ভুল হবে? ভুল হবে না। এটাকে যদি আমি বলি 75 টাকা, তাহলে কিন্তু ভুল হবে। ঠিক আছে? এখানে এই যে 123, এটার দাম হচ্ছে বেশি। এটার দাম কি? বেশি। এটার দাম কি? বেশি। এই এবং এটাকে বলা হয় পূর্ণাংশ। এবং এই দশমিকের পরে যেটা থাকে এটাকে বলা হয় ভগ্নাংশ। এটাকে বলা হয় ভগ্নাংশ। এবং ভগ্নাংশকে ইংরেজিতে বলা হয় ফ্র্যাকশন। ভগ্নাংশকে ইংরেজিতে কি বলা হয়? ফ্র্যাকশন পার্ট। ভগ্নাংশকে ভগ্নাংশকে ইংরেজিতে বলা হয় ফ্র্যাকশন পার্ট। ঠিক আছে? আমি আবার বলতেছি, এই যে একটা ফোঁটা দিলাম, এই ফোঁটাটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। ফোঁটার বাম পাশে যেটা থাকে এটাকে বলা হয় হচ্ছে ইন্টিজার পার্ট। এটাকে বলা হয় ইন্টিজার পার্ট। এবং ফোঁটার ডান পাশে যে অংশটা থাকে এটাকে বলা হয় ফ্র্যাকশন পার্ট। এটাকে বলা হয় ফ্র্যাকশন। ইন্টিজারের বাংলা হচ্ছে পূর্ণাংশ এবং ফ্র্যাকশনের বাংলা হচ্ছে ভগ্নাংশ। আমরা কিন্তু পূর্ণাংশ ভগ্নাংশ বুঝি। যেমন তোমার কাছে আমি যদি বলি আমার কাছে 10.50 পয়সা আছে, 10 টাকা 50 পয়সা আছে, মানে কি? 10 টাকা এটা হচ্ছে পূর্ণাংশ, আর 50 পয়সা এটা হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে? ইন্টিজার মানে পূর্ণাংশ, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ। এবং এই যে ইন্টিজার পার্ট, এইটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এটাকে কি বলা হয়? মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। সিগনিফিক্যান্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। ডিজিট মানে যে এখানে যে ডিজিট গুলো আছে, 2 একটা ডিজিট, 1 ডিজিট, এগুলো হচ্ছে ডিজিট বলা হয়। এখানে যে ডিজিট গুলো আছে এই প্রত্যেকটা ডিজিট হচ্ছে তাৎপর্যপূর্ণ। এই প্রত্যেকটা ডিজিট কি? তাৎপর্য। মোস্ট সিগনিফিক্যান্ট এটা কি? অনেক গুরুত্বপূর্ণ একটা ডিজিট। আর এগুলো হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট, মানে এটার গুরুত্বটা কম। কেন কম? কেন এটা বেশি গুরুত্বপূর্ণ? কারণ এই যে আমরা যদি এটাকে বলি, ধরো 213.38, এটাকে যদি আমি বলি 38, তাহলে কিন্তু হবে না। আর যদি এটাকে বলি 213, এটা হবে। 38টাকে একটা ভগ্নাংশ, মানে একটা বাকি অংশ। হ্যাঁ, তার মানে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইন্টিজার পার্টটা বা মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তার মানে ইন্টিজার পার্ট, এটার আরেকটা নাম কি? মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আর ফ্র্যাকশন পার্ট, এটা আরেকটা নাম কি? লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এখানে যদি তোমরা কেউ বলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, তাহলে ভুল হবে। তাহলে কি হবে? ভুল হবে। আর যদি কেউ বলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট, তাহলে ভুল হবে। কি বলতে হবে? মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, এটা হচ্ছে সঠিক। ঠিক আছে? কোহিনুর দেওয়ান ভাই, আপনার পরিচয়টা দিলে ভালো হইতো। আমার নাম ইমরানুল ইসলাম, আমি পড়াশোনা করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, আমি আবার বলছি, হ্যাঁ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ এবং এমবিএ মাধ্যমে আমার পড়াশোনা শেষ এখন, আলহামদুলিল্লাহ। এমবিএ এই বছরই শেষ হয়েছে আমার। হ্যাঁ, এখন দেখো, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, ইন্টিজার পার্ট, ফ্র্যাকশন পার্ট, আর এই যে একটা ফোঁটা দিছি, এই ফোঁটাটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। দ্যাটস ইট, দ্যাটস এনাফ। ওকে, এতটুকু জানলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? যার যেমনই লাগুক ভাই, ডাজন্ট ম্যাটার, ইউ নিড টু লার্ন very smartly. Okay, that's why I use this technique to meet the learning process. Okay, বুঝতে পারছো ভাইরা? রেডিক্স পয়েন্ট এই জিনিসটা কি বুঝতে পেরেছো? জাস্ট কমেন্টে জানাও যে ভাই বুঝতে পেরেছি। এছাড়া আর উল্টাপাল্টা কোনো এই বিনতে হক তোমারে কিন্তু ভাই রিমুভ করে দিব। ইফ ইউ লিভ another comments like this, I will remove you from this group. Okay, and you won't be able to join in this course. You won't be joining this course. I aware you another time. Don't do comment like this. Okay, so তুমি যদি তোমার টিচারকে এরকম বিরূপ মন্তব্য করো, তোমার টিচার তোমাকে কি মানে কি যে একটা দোয়া দিবে, তুমি এইচএসসি তে পাসও করতে পারবা না। পাস করলেও তুমি জীবনে কিছু করতে পারবা না। আবার বলতেছি, যদি এখানে 121 জন আসো, এখানে কেউ যদি তুমি এমন একটা কমেন্ট করো যে কমেন্টের কারণে তোমার টিচারের মর্যাদা ক্ষুণ্ণ হয়, তোমার টিচারের উপর একটা মানে একটা বিরূপ মনোভাব পোষণ
করা হয়ে থাকে, এমন হইতে পারে তুমি পাস করবা, তুমি A+ পাবা, কিন্তু তুমি জীবনে কিছু করতে পারবা না। তুমি দুনিয়াতেও তুমি কি করবা, ব্যর্থ হয়ে যাবা, আখিরাতেও ব্যর্থ হয়ে যাবা। কারণ তুমি কষ্ট দিছো টিচারকে ছোট করছো, টিচারকে মন ক্ষুণ্ণ করছো। টিচারের এভাবে করে যদি কথা বলো, আমি আবার ওয়ার্নিং করে দিচ্ছি তোমাকে, তুমি দুনিয়াতেও সফল হইতে পারবা না, আখিরাতেও হইতে পারবা। হয়তো বা তুমি এইচএসসি তে A+ পাবা বা A পাবা, তুমি হোয়াট এভার, তুমি যে কোনো কিছু পাইতে পারো, বাট ইউ ওয়ন্ট বি এবল টু ডু সাকসেস ইন ইয়োর দুনিয়াস লাইফ অ্যান্ড আখিরাত। হ্যাঁ, ভগ্নাংশ হচ্ছে এই যে দশমিকের পরে যেটা থাকে, এটা মানে ধরো 1 2 3.75। হ্যাঁ, দশমিকের পরে বা রেডিক্স পয়েন্টের পরে যেটা থাকে এটা হচ্ছে ভগ্নাংশ, এটা কি ভগ্নাংশ। আর দশমিকের আগে যেটা থাকে এটাকে বলা হচ্ছে পূর্ণাংশ, এটা হচ্ছে পূর্ণাংশ, দ্যাটস ইট। হ্যাঁ, দশমিকের আগে যেটা থাকে এটা হচ্ছে পূর্ণাংশ, আর দশমিকের পরে যেটা থাকে এটা হচ্ছে ভগ্নাংশ। হ্যাঁ, ওকে, তাহলে রেডিক্স পয়েন্ট। ওকে, এরপরে এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি, দেখো আমরা কিন্তু জানছিলাম প্রকাশের সংখ্যা পদ্ধতি, প্রকাশের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। আমরা কিন্তু নন পজিশনালও জানছি, পজিশনালও জানছি। এখন আমরা জানবো পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 ধরনের হয়ে থাকে। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে দশমিক, একটা বাইনারি, একটা অক্টাল, একটা হেক্সাডেসিমাল। এটাও লিখে নাও। হ্যাঁ, পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 ধরনের হয়ে থাকে, একটা দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। ঠিক আছে, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ইটস ভেরি সিম্পল। ওকে, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি কি? দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। দেখো দশমিক সংখ্যা পদ্ধতি জিনিসটা কি, এই যে আমরা যে ছোট কাল থেকে শিখে আসছি 0 1 2, এগুলো হচ্ছে দশমিক। হ্যাঁ, কারণ দশমিক কি 0 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, এখন তুমি একটু মনে মনে চিন্তা করে দেখো, তুমি যদি লেখো 5790 কোটি, এটা কিন্তু তুমি এই কয়েকটা অঙ্ক ব্যবহার করে লিখতে পারবা। অর্থাৎ দুনিয়ার যত কিছু তুমি লিখতে চাও সবকিছু তুমি লিখতে পারবা এই দশমিক সংখ্যা পদ্ধতির এগুলা সবকিছু ব্যবহার করে। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যত হিসাব নিকাশ করি সবকিছু দশমিক সংখ্যা পদ্ধতিতে হিসাব নিকাশ করি। ধরো তোমাকে আমি বললাম তোমার কাছে কয় টাকা আছে, তুমি বললা 502 টাকা আছে, এটা দশমিক সংখ্যা পদ্ধতি। তোমার আমি বললাম যে তোমার কাছে 502 টাকা আছে, আমার কাছে 700 টাকা আছে, এই দুইটারে বিয়োগ করলে কত হয়, তুমি একটা সংখ্যা বললে, এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে আমরা প্রতিদিন ছোট কাল থেকে এখন পর্যন্ত আমরা যত হিসাব নিকাশ শিখছি, যত অঙ্ক করছি, ম্যাথ করছি, সবকিছুই দশমিক সংখ্যা পদ্ধতিতে। তো এটা তোমরা সবাই জানো, এটা কি তোমরা সবাই জানো। বিনতে হক, অনুভূতিগুলো প্রকাশ করতে পারবো না। বিনতে হক, তুমি তোমার বাবা, তোমার মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার খালু, তোমার ফুপা, তোমার ফুপু, হ্যাঁ, তাদেরকে যায় বইলো আপনার অ্যাবনর্মাল লাগছে, ঠিক আছে, তারপরে দেখো যে তোমার কি করে। ঠিক আছে, সো ডোন্ট বি ভেরি স্মার্ট এনাফ। ওকে, মানে এমন কিছু করবা না দ্যাট শো ওভার স্মার্ট। ওকে, I am a senior person over you. Okay, so তোমার জীবনে যত বেশি এক্সপিরিয়েন্স আছে, যত বেশি জানো তুমি, এর থেকে অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা জানে, বাট এতটুকু বলতে পারে অবশ্যই I have more experiences. Okay, so don't act someone like I'm very smart over you. হ্যাঁ, এরকম কিছু অ্যাক্ট তুমি করো না, that will hamper in your life. আচ্ছা, তুমি এখানে কি নাম্বার দিছো ভাই? মোহাম্মদ আব্দুল্লাহ, তুমি এখানে কিসের নাম্বার দিছো? আচ্ছা আচ্ছা, 0123। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে, আমি মনে করছি এটা কারো ফোন নাম্বার দিছো। ওকে, এরপর দেখো বাইনারি সংখ্যা কি, 0 এবং 1, এই দুইটা অঙ্ক দ্বারা বাইনারি সংখ্যা লেখা হয়, এটা তোমরা সবাই জানো, অনেকেই জানো। হ্যাঁ, সো বাইনারি কি 0 এবং 1, এই দুইটা অঙ্ক দ্বারা লেখা হয়ে থাকে। এই বাইনারিতে 0 এবং 1 ছাড়া আর কিছুই ইউজ করা হয় না। অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 1 2 3 4 4 5 6 7, হ্যাঁ, এই অঙ্কগুলো ইউজ করা হয় অক্টাল। আর হেক্সাডেসিমেলে হচ্ছে 0 থেকে 9
এবং এ থেকে এফ এগুলা ইউজ করা হয়। হ্যাঁ, দ্যাটস ইট, এতটুকু জানলে হবে। নাইমুল জুনিয়র, তুমি এখানে কি নাম্বার দিচ্ছ ভাই? তোমার কিন্তু আমি এই যে এখনই ব্যান করবো, এই যে ব্লক করে দিচ্ছি, ব্লক নাইমুর জুনিয়র। হ্যাঁ, এই যে দেখো, এই যে আমি লাইভে দেখাচ্ছি, সবাই মনে করবো আমি শুধু বলি যে আমি ব্লক করবো না। এই যে দেখো, এই যে দেখো, এই যে ব্লক নাইমুর জুনিয়র, দেখছো যে আমি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, এই যে ব্লক নাইমুর জুনিয়র, দেখছো? হ্যাঁ, এখন আমি একটা ক্লিক মারলে তুমি ব্লক হয়ে যাবা, তুমি এই গ্রুপের কিছুই তুমি আর জীবনে দেখতে পারবা না। সো এখানে কেউ উল্টাপাল্টা কিছু করবা না, ঠিক আছে ভাই? তুমি এখানে যে নাম্বারটা দিয়েছো ভাই, এটা একটু কাইন্ডলি ডিলিট করে দাও। নাইমুর জুনিয়র, তুমি এখানে নাম্বারটা ডিলিট করে দাও। এটা আমরা এখন ডিটেলসে শিখবো। এই যে দেখো, এখানে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এগুলা ডিটেলসে লেখা আছে। হ্যাঁ, ওকে। দেখো, এখানে দশমিক সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 এই অঙ্ক দ্বারা গঠিত, বাইনারি 0 এবং 1, অক্টাল 0 থেকে 7 এই অঙ্ক দ্বারা গঠিত হয়েছে, এবং হেক্সাডেসিমেল 0 থেকে 9 এবং এ থেকে এফ। এখানে দেখো মানুষের খটকা লাগতে পারে, এ থেকে এফ এটা কেন ভাই? এ মানে কি? এখানে এই এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি এর মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, এফ মানে হচ্ছে 15। বুঝতে পারছো? তার মানে হেক্সাডেসিমেলে এখানে টোটাল অঙ্ক আছে হচ্ছে 16টা। তুমি হিসাব করে দেখো, 0 থেকে 9 এখানে 10টা অঙ্ক আছে, এরপরে আরো 1 2 3 4 5 6টা অঙ্ক আছে, তার মানে 16টা অঙ্ক। হ্যাঁ, টোটাল 16টা, ঠিক আছে? এখন দেখো, আমি তোমাকে একটু একটু আগে আমরা শিখছিলাম বেস বা ভিত্তি কাকে বলে। এখন তোমরা বলবা যে দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি, আমি বলে দিতেছি, তোমরা বাকিগুলো বলবা। দেখো, দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক দ্বারা গঠিত, অর্থাৎ এখানে টোটাল মোট মোট 10টা অঙ্ক আছে, মোট 10টা অঙ্ক আছে, মোট 10টা অঙ্ক আছে। এর মানে এর বেস বা ভিত্তি হচ্ছে 10, বেস বা ভিত্তি হচ্ছে 10। বুঝতে পারছো? আমি আবার বলি, দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 থেকে 9 এই অঙ্কগুলো দ্বারা গঠিত হয়েছে। এই কারণে এখানে টোটাল 10টা অঙ্ক আছে। যেহেতু 10টা অঙ্ক আছে, এর বেস বা ভিত্তি হচ্ছে 10। এখন তোমরা কমেন্টে জানাবা বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত। এখানে টোটাল 2টা অঙ্ক আছে। কয়টা অঙ্ক আছে? 2টা অঙ্ক আছে। তাহলে এটার বেস বা ভিত্তি কত হবে? এটা একটু কমেন্টে জানাও। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? এটা একটু তোমরা কমেন্টে জানাও দ্রুত। আমি দেখতে পাচ্ছি একজন কমেন্ট করেছো, কোহিনুর দেওয়ান, তুমি ম্যাথে অনেক দুর্বল, আইসিটিতে পাস করতে পারবা। আমি আবার বলছি ভাইয়া, আমি আবার বলছি, তুমি যদি আমার এই যে ক্লাসগুলো করো এবং আমি যেভাবে বলি যে প্র্যাকটিস করতে হবে, যেগুলো সলিউশন করতে হবে, এগুলো যদি তুমি বাসায় নিজে নিজে করো, ইনশাল্লাহ তুমি এ প্লাস পাবা, তুমি 90% প্লাস মার্ক পাবা। 90% প্লাস, 90% প্লাস বুঝো মানে তুমি 90-র উপরে পাবা, 90-এর উপরে পাবা, যদি তুমি আমার ক্লাসগুলো ভালো মতো করো। হ্যাঁ, 2 বলতে পারছো। এরপর হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে টোটাল অঙ্ক আছে কয়টা? 0 থেকে 7 পর্যন্ত টোটাল অঙ্ক আছে 8টা। তাহলে এর বেস বা ভিত্তি কত বলো? টোটাল অঙ্ক আছে কয়টা? 8টা। তাহলে এটার বেস বা ভিত্তি কত বলো? অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? আর দুইটাই বলো, একসাথে বলো তো। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? এখানে টোটাল অঙ্ক আছে 16টা, এখানে টোটাল অঙ্ক আছে 16টা। তাহলে এটার বেস বা ভিত্তি কত? অক্টালের বেস বা ভিত্তি কত ও হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি কত? হ্যাঁ, এখন আজান দিচ্ছে, আমরা উত্তর দিই। হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা
ওকে, আমি কমেন্টে দেখতে পাচ্ছি তোমরা কমেন্ট করছো অক্টালে 8টা, হেক্সাডেসিমেলে 16টা। এখন আমরা দেখবো লেখার নিয়ম। হ্যাঁ, এখন তো আমরা বেস বা ভিত্তি জানলাম। হ্যাঁ, এখন আমরা কি জানলাম? বেস বা ভিত্তি জানলাম। এখন আমরা লেখার নিয়ম দেখব। ধরো আমি একটা দশমিক সংখ্যা পদ্ধতিতে কিছু লিখবো, তাহলে যে এইভাবে, হ্যাঁ, ধরো 213 রেডিক্স 0.38, এরপর একটা ব্র্যাকেট দিতে হবে 2টা, এরপর এই যে নিচে এইভাবে ভিত্তিটা লিখতে হবে। তার মানে ভিত্তিটা সবসময় কোথায় হয়? নিচে হয়। হ্যাঁ, ভিত্তিটা কোথায় হয়? নিচে হয়। তাহলে এই যে এটা আমি যে ভিত্তি 10 লিখলাম, এই 10 দেখেই তোমাকে বুঝতে হবে এটা একটা দশমিক সংখ্যা পদ্ধতিতে লেখা হয়েছে। এই 10 দেখেই তোমাকে কি বুঝতে হবে? দশমিক সংখ্যা পদ্ধতিতে এটা লেখা হয়েছে। কারণ দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10। ঠিক আছে, ক্লাস হবে 8টা 25 পর্যন্ত ইনশাল্লাহ। ঠিক আছে, সো ডোন্ট বি টেন্সড। ওকে, সো তাহলে কি, হ্যাঁ, এখন যদি আমি একটা এই সংখ্যা লিখি, ধরো 10010 রেডিক্স 0.1101, তো ব্র্যাকেট দিব, এখানে 2 লিখলাম। এটা কোন সংখ্যা পদ্ধতির বলো তো? এটা কমেন্টে জানাও। এটা আমি কোন সংখ্যা পদ্ধতির একটা অঙ্ক লিখলাম? এই যে লেখার নিয়ম আমরা দেখতেছি, এটা কোন সংখ্যা পদ্ধতিতে লিখছি বলো তো? এটা কমেন্টে জানাও। এটা কি দশমিক, এটা কি বাইনারি, এটা কি অক্টাল, নাকি এটা হেক্সাডেসিমেল? এই চারটাই তো আমরা শিখছি। এই চারটার মধ্যে এইটা কোন সংখ্যা পদ্ধতির ভেতরে পড়ে? এটা একটু কমেন্টে জানায় দাও। জাহিদ বলতেছে আমি যা বলবো তাই করবা, এ প্লাস পাইতে হবে। হ্যাঁ, আমি তো বলতেছি ভাই ক্লাস করতে হবে, এরপর তোমাকে বাসায় এগুলো আবার, এই যে আমি যা যা লিখতে বলতেছি এগুলো সব আবার স্টাডি করতে হবে। এরপর স্টাডি করলেই শেষ না, এগুলোর উপর আবার প্র্যাকটিস করতে হবে, এগুলো মনে রাখতে হবে, মাথার ভিতরে যাতে গাইথা যায় ওইভাবে পড়তে হবে, আবার লিখতে হবে, যত লিখবা তত মাথার ভিতরে গাইথা যাবে। এরপর অঙ্ক দিব, সেই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। আরো তোমার নিজে থেকে বিভিন্ন অঙ্ক বের করে করে, টেস্ট পেপার থেকে, বই থেকে বিভিন্ন অঙ্ক বের করে করে প্র্যাকটিস করতে হবে। যত তুমি করবা তত তোমার ভেতরে আগ্রহ জানবে যে এই জিনিসটা কেমনে হলো, এই জিনিসটা কেমনে হলো, এগুলো তুমি যত জানবা তত আরো বেশি ইমপ্রুভ করতে পারবা। তাহলে অবশ্যই তুমি মানে পাস না করে কোনো উপায় নাই। এটা হচ্ছে বাইনারিতে লেখা আছে। হ্যাঁ, এখন যদি আমি লিখি 765 রেডিক্স 0.27, হ্যাঁ, এটা যদি আমি বেস লিখি 8, তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতির বলতো? এটা কোন সংখ্যা পদ্ধতিতে লেখা হয়েছে বলতো? এখানে বেস হচ্ছে 8, বেস কত? 8। এটা কোন সংখ্যা পদ্ধতি? 8। এবং দেখো এখানে 0 থেকে 7 এই অঙ্কের বাহিরের কোন অঙ্ক এখানে কিন্তু নাই। 0 থেকে 7 দ্বারা এটা লেখা হয়েছে, রাইট? 0 থেকে 7 এগুলো দিয়ে লেখা হয়েছে, তাই না? দেখছো, এটা হচ্ছে অক্টাল। হ্যাঁ, যে অনেকে লিখতেছো। এখন যদি আমি এরকম লিখি যে AD97F রেডিক্স 0.56BC, এবং এটা যদি আমি লিখি 16, তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতি বলো? এটা কোন সংখ্যা পদ্ধতিতে লেখা হইলো বলো? তার মানে বেস দেখে দেখে, বেস বা ভিত্তি, যে এটা হচ্ছে বেস বা ভিত্তি, 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 এগুলো দেখে আমরা বুঝে ফেলতে পারতেছি এটা কোন সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত, রাইট? এইটা কিন্তু আমরা শিখে গেলাম। অ্যামেজিং, রাইট? আজকে কিন্তু আমরা খুব ইম্পর্টেন্ট জিনিস শিখছি। এটা যদি তোমরা আবার একটু ঘাটাঘাটি করো, তোমরা কিন্তু আরেকটু বেশি নলেজ গেদার করতে পারবা। বাট আই থিঙ্ক ইট উড বি ভেরি হেল্পফুল ফর ইউর লার্নিং প্রসেস, লার্নিং জার্নি। ওকে, হেক্সাডেসিমাল, ওকে, রাইট। তাহলে তোমরা মোটামুটি বুঝে গেছো যে কোনটা দিয়ে কোন সংখ্যা পদ্ধতি বোঝাচ্ছে। হ্যাঁ, বেস বা ভিত্তি বিষয়টা তোমরা বুঝতে পারছো আই থিঙ্ক। ওকে, এবং এখানে যে কিছু উদাহরণ দেওয়া হয়েছে, যেমন এটা 10 আছে, মানে এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি,
এটা 2 আছে, বাইনারি এটা 8 আছে, এটা অক্টাল, এটা 16 আছে, এটা হচ্ছে হেক্সাডেসিমাল। এবং তোমাদেরকে আরেকটা বলি, দশমিক সংখ্যা পদ্ধতির আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল, হ্যাঁ, দশমিক সংখ্যা পদ্ধতির আরেকটা নাম আছে কি, ডেসিমেল সংখ্যা পদ্ধতি, DECIMAL, ডেসিমেল সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবা। দশমিক সংখ্যা পদ্ধতির আরেকটা নাম কি, ডেসিমেল সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। যেহেতু এটার ভিত্তি হচ্ছে 10, এখানে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, আর বাইনারি সংখ্যা পদ্ধতির আরেকটা নাম আছে, সেটা হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, 2 ভিত্তিক বলতে পারি, কারণ এটার ভিত্তি হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, আর অক্টাল সংখ্যা পদ্ধতিকে আমরা বলতে পারি 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এটাকে আমরা কি বলতে পারি ভাই, 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আর হেক্সাডেসিমালকে বলতে পারি আমরা 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, তার মানে এটাকে বলতে পারি আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এই বাইনারিকে বলতে পারি বাইনারি সংখ্যা পদ্ধতি, 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। অক্টালকে বলতে পারি অক্টাল সংখ্যা পদ্ধতি, 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমালকে বলতে পারি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, এক দুই অধ্যায় দিয়ে পড়াবেন না, 1-2 অধ্যায় ভাই থিওরি। হ্যাঁ, যেহেতু থিওরি, ওটা আসলে তোমার মানে এটা তো আসলে অঙ্ক না, অঙ্ক একটা বুঝানোর জিনিস। থিওরি যেহেতু, ওটা এমনিতে আমরা 2-3টা ক্লাসে ওগুলো এমনি শেষ হয়ে যাবে। সো ওটা নিয়ে পেরেশানি আর কিছু না, ওটা তুমি যখন রিডিং পড়বা, রিডিং করলে বুঝে যাবে। হ্যাঁ, তো আমি তোমাদের কেমন সাজেশন দিব, আমি আবার বলছি, আমি তোমাকে এমন সাজেশন দিব, তুমি এইচএসসি বোর্ড এক্সাম যখন দিবা, 27 ব্যাচে না তোমরা, এই 27 ব্যাচে বোর্ড এক্সাম যখন দিবা, তোমরা দেখবে 100% কমন পাবা। আমি যা যা সাজেশন দিব, আমার সাজেশন থেকে 100% কমন আসবে, আমি এখনই লিখে দিতে পারবো। এই 26 ব্যাচে আমরা যে সাজেশনটা দিয়েছি আমাদের প্রতিষ্ঠান থেকে, 100% কমন আসছে, একটাও মানে মিস চায়নি, 100% কমন আসছে। বাংলা বলো, ইংরেজি বলো, আইসিটি বলো, সব 100% কমন আসছে আমাদের প্রতিষ্ঠান থেকে যে সাজেশনটা দেওয়া হয়েছে। এবং সাজেশনটা যদি তোমরা মিলাই দেখো, দেখবে 100% আমরা মিলাই দেখাই দিছি অলরেডি। সো 100% কমন এসেছে। সব চ্যাপ্টারে পড়ানো হইব রে ভাই, এক ক্লাসে কি সব পড়াইতে পারবো? তোমরা কি রে ভাই, তোমরা বুঝো না সিম্পল জিনিস। হ্যাঁ, তো যেহেতু 8:24 বেজে গিয়েছে, আমরা এতটুকুই রাখতেছি। এবং এইখানে এই পর্যন্ত আমরা যা যা লিখতে বলছি, হ্যাঁ আমি আবার বলছি, এই পর্যন্ত আমি যা যা লিখতে বলছি, এগুলো লিখছো কিনা এটা তুমি ছবি তুলে গ্রুপে পোস্টে জানাই দিবা। হ্যাঁ, ছবি তুলে গ্রুপে পোস্টে জানাই দিবা, এবং ক্যাপশনে এটা মেনশন করে দিবা, ক্যাপশনে অবশ্যই মেনশন করে দিবা আইসিটি ক্লাস 1। হ্যাঁ, আইসিটি ক্লাস 1, হ্যাঁ, নোট 1, হ্যাঁ, ক্লাস 1 এর নোট, এইটা অবশ্যই মেনশন থাকতে হবে। তোমার নাম থাকতে হবে, হ্যাঁ, তোমার কলেজের নাম, আচ্ছা কলেজের নাম, তোমার নাম, এবং আইসিটি ক্লাস 1 এর নোট তুমি পোস্ট করতেছো, এটা থাকতে হবে। ঠিক আছে, আমি কিন্তু এগুলো নামগুলো আলাদা করে তুলে রাখবো, যে কারা কারা দিতেছো, হ্যাঁ কারা কারা দিতেছো, এইগুলো নামগুলো আমি আলাদা করে তুলে রাখবো, যাতে করে তোমরা মানে আমি বুঝতে পারি যে কে কে তুমি আসলে ক্লাসটা করে লিখছো। হ্যাঁ, কে কে আসলে ক্লাসটা করে লিখছো, যারা লিখবা না আমি পাবো না। আমি যদি পরপর 3টা ক্লাসের পরে আমি কাউরে না পাই, আমি নিজে দায়িত্ব নিয়ে আমি তোমাকে রিমুভ করে দেবো গ্রুপ থেকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।